আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে আগামী কিছু সময় থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি মাস্টার শাকিল। এই মানুষটাকে আপনারা চেনেন যারা 70 দশকের চলচ্চিত্রের দর্শক কিংবা 80 দশকের, কারণ তিনি শিশু শিল্পী হিসেবে তিনি সেই সময় অভিনয় করেছেন। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে হয়তো এই সময়ের অনেকে চিনবেন না, সেটা একটু নির্মম বাস্তবতা। একটু বলছি এই জন্য খুব নির্মম না, কারণ এটাই হয়। কিন্তু যারা চেনার, অর্থাৎ আপনার যারা দর্শক ছিলেন তারা ঠিকই আপনাকে মনে রেখেছেন। আপনার শৈশব থেকে যদি আসি, আপনার শৈশব অন্য 10 জনের মতো না। কারণ আমরা যাদেরকে পাই বা যাদের সঙ্গে কথা বলি, তাদের যখন ছোটোবেলার কথা বলি তারা অনেক মনে করে করে বলেন যে এই সময়টা এই হয়েছিল, কিন্তু আপনার সব সারা দেশের মানুষ জানে আপনার শৈশব কেমন ছিল, মানে অনেকটা রেকর্ডেড। রেকর্ডেড। আপনার প্রথম চলচ্চিত্র ডুমুরের ফুল, সেই ডুমুরের ফুলের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন? ডুমুরের ফুলের কথা যদি বলতে হয় তাহলে একটু পেছনে যেতে হবে। বলতে মানে আমার ওই যে শিশু মেলা যখন আমরা করলাম বিটিভিতে, প্রথমে তো আমি মঞ্চে অভিনয় করেছি নাটকে। তারপরে বিটিভি, যেহেতু ডুমুরের ফুলের আলোচনাটাই হচ্ছে যে কিভাবে আসলাম, তো আমার যে চলচ্চিত্রের গুরু শ্রী সুভাষ দত্ত, তিনি একটি পত্রিকায় একটি লেখা দিয়েছিলেন যে একটি চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, যে বিজ্ঞপ্তি, যে ডুমুরের ফুল গলির ধারের ছেলেটি অবলম্বনে ডক্টর আশরাফ সিদ্দিকের লেখা 5 পাতার একটি গল্প। তিনি এইভাবে বলতেন, ওইভাবে লেখা যে একটি চরিত্র লারু মিয়া, চরিত্রটি ডুমুরের ফুলে আমি যে চরিত্রটি করেছিলাম, তো ওর জন্য ছেলে মানে খোঁজা হচ্ছে, নির্বাচন করা হবে আর কি। তো আমাদের তখন শিশু মেলা থেকে আমরা চলে আসলাম নতুন কুড়িতে আমরা কাজ করলাম। এর মধ্যে দেখা গেল যে আলী ইমাম ভাই আমাদের ছিল একজন বিটিভির প্রডিউসার। হ্যাঁ, তো আলী ইমাম ভাই সম্ভবত বলছিলেন যে আমি তোমার কথা বলেছি, তুমি যোগাযোগ করো। আর ওই যে লেখাটা যে ছিল যে খোঁজা হচ্ছে, ওই লেখাটা নিয়ে আমরা প্রথম যাই। আমি, আমার বড় ভাই সোহেল রহমান এবং আমাদের যে এখন যে চলচ্চিত্রে যে প্রায় 300 চলচ্চিত্র লিখে ফেলেছেন আবু সাইদ খান ভাই, আমরা মিলে সুভাষের সাথে দেখা করতে চাই। তো তখন সেখানে যেটা হয় যে ও আমার এই ডুমুরের ফুল চলচ্চিত্রে নির্মিত হওয়ার আগে তিনি বসুন্ধরা নির্মাণ করছিলেন। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম, ইলিয়াস কাঞ্চনের প্রথম সিনেমা, হ্যাঁ বসুন্ধরা, তো তিনি ঘর থেকে একটু বেরিয়ে বললেন যে আমি ব্যস্ত আছি, তোমরা কাল এসো। হ্যাঁ, কাল এসো। তখন আমরা গেলাম, যোগাযোগ করলাম এবং তার সাথে দেখা হলো। এইভাবেই আমার ডুমুরের ফুলটা শুরু হয়ে গেল আর কি। আচ্ছা, কিন্তু আপনার কি মনে হয়েছে যে আপনি পারবেন? কারণ হয়তো শিশু মেলা কিংবা নতুন কুড়ির যে ধাপটা আপনি পার হয়ে এসেছেন, একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, কিন্তু চলচ্চিত্র তো অনেক বড় বিষয়, বিশাল বিষয়। অবশ্যই ভয়ে কাজ করেনি? ভয়ে কাজ করার কোনো স্কোপ ছিল না এই কারণ শ্রী সুভাষ দত্ত আমার চলচ্চিত্রের শিক্ষক, গুরু, তাদের যে একটা বিশাল ব্যাপার, আমাকে কিন্তু পরীক্ষা করা হয়েছে এই বলবো। কারণ আমি জানতে পেরেছিলাম যে আমার আগে আরও প্রায় 100 জন ছেলের মতো ছেলে পরীক্ষা দিয়েছে, অকৃতকার্য। আমি 101 নাম্বার। কিন্তু আমি কিন্তু জানতাম না, ওই যে আপনি কথাটা বললেন, এটা খুব সুন্দর একটা কথা যে আপনি কি ভাবছেন, আমি কিন্তু আসলে জানি না যে আমি যেদিন মানে শুটিংয়ে যাব ডুমুরের ফুলের, সেই দিনও আমি জানি না যে আমাকে এটাতে কাস্ট করা হয়েছে। আমাকে কিছু পরীক্ষা করা হতো বিভিন্নভাবে। কারণ ওই ছেলেটা যেটা আমাদের যে ডুমুরের ফুলের যে আমি যে চরিত্রটা করেছিলাম লারু মিয়া, ওর কিন্তু একটা হাত একটা পা অবশ থাকে, এটা দেখানো হয়েছে। শেষে একদম অ্যাট লাস্ট যেটা ফাইনাল করা হলো যে এইভাবে চলতে হবে, মানে আমাকে যেটা দেখানো হয়েছিল সেটাতে দেখলাম আমি স্যুট পরে আছি, আমি স্যুট পরে ওইভাবে হাঁটতে পারবো,
কিন্তু ওইটা কিন্তু ওই তার একটা হাত একটা পা কিন্তু সমস্যা। তো এই পরীক্ষাটা অনেক দিন করা হয়েছিল। তো ওই যে ওর যে ড্রেসটা, ওই ড্রেসগুলো কিন্তু আপনার করা হয়েছিল যে অরিজিনাল ফকিরদের কাছ থেকে নিয়ে ওই ড্রেসগুলো কিন্তু আমি পরেছি এই ডুমুরের ফুলে। এবং অ্যাট লাস্ট যখন আমি এমনও করা হয়েছে যে এফডিসিতে আমি একদিন ঢুকে গেলাম ওই মেকআপ অবস্থায়, তখন যে ওই দারোয়ান সে এই কি ব্যাপার, কি এই কি কোন ফকির, ওই ইচ্ছে করি দাদা চেষ্টা করি যে মানে যেন হয় যে হ্যাঁ একদম মানে মানিয়েছে, মানে কতটা বাস্তবসম্মত হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাস্তবসম্মত। তখন ওই তখন জানতে পারলাম যে হ্যাঁ আমি এটাতে নির্বাচিত হয়েছি এবং তার নির্দেশনায় ওই ভয় বা কিছু যেটা বলা হলো একদমই আসে নাই। শাকিল ভাই, এই সিনেমায় একটা গান ছিল, আপায় কইছে আমারে বাল্য শিক্ষা কিন্না দিছে। হ্যাঁ। এখন এই যে গানটা, এটা আপনি একটা হাসপাতালের বেডে শুয়ে বসে গিয়েছেন, হ্যাঁ, মানে ঠোঁট মিলিয়েছেন। এই গানটা করার সময় আসলে কত সময় ব্যয় হয়েছিল বা কতক্ষণ লেগেছিল? এই গানটির কথা বলতে গেলে কিন্তু এই গানের যে লেখক তার নামটা বলতেই হবে এবং সুরকার, দুইটার নাম আমি বলি। আমার এটা আমার অভ্যাস আর কি। আমি কখনো কোনো গান বললে আমি চেষ্টা করি আর কি। তো এই গানটির লেখক কিন্তু আমাদের বাংলাদেশের যে অনেক বিশাল সাংবাদিক, আমাদের প্রিয় সাংবাদিক ভাই আজাচৌ আহমেদুজ্জামান চৌধুরী, তিনি এই গানটি লিখেছিলেন। বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই গানের গীতিকার। এই গানটি তিনি লিখেছেন এবং সুর করেছেন আমারই মিতা আজাদ রহমান। হ্যাঁ, এবং এই আপায় কইছে এই গানটা, তো ওইটা কিন্তু ওই আমাদের এফডিসির 3 নম্বর ফ্লোরে, অনেক বড় ফ্লোর, ওইখানে সেট তৈরি করা হয়েছিল এবং এতটাই চমৎকার হয়েছিল যে মনেই হতে যায় একদম হাসপাতাল। এবং ওই গানটার সময় আপনার আমার ডায়লগও হয়তো মনে আছে, অবশ্যই মনে থাকতেই হবে, এত সুন্দর গান। তো ওই একটা দর্শক মানে পেশেন্ট চলে যাচ্ছে, সুস্থ হয়ে গেছে ভদ্রলোক, চলে যেতেছে, হঠাৎ করে আমার সাথে দেখা। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি তো ভালো হয়ে গেছো, এখান থেকে কবে যাবে? তখন আমি বলতেছি কেউ আইব কেউ যাইব, আমি যাবো না। আপাই কইছে, এই গানটা শুরু করলাম আর কি। আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিন্না দিছে, এই গান কিভাবে হলো আমরা জানলাম। আপনার যে দুটি গানের কথা বলছিলাম বিরতির আগে, একটা হচ্ছে হায়রে আমার মন মাতানো দেশ, আরেকটা হচ্ছে মন মাঝি তোর বৈঠা নেড়ে। এই দুটো গান কিভাবে হয়েছিল আসলে? এই দুইটা গান বলতে হলে যে হায়রে আমার মন মাতানো দেশ যে গানটি, এই গানটি আমার চলচ্চিত্র ডানপিটে ছেলে চলচ্চিত্রের গান। এবং এই গানটির কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটি হচ্ছে যে এই গানটি লিখে গানটি লিখে আমাদের শ্রদ্ধেয় খানাদার রহমান চাচা গীতিকবি হিসাবে পুরস্কৃত হয়েছিলেন এবং ডানপিটে ছেলেতে আমিও শিশুশিল্পী হিসাবে পুরস্কার পাই। এটা আমার খুব বেশি ভালো লাগে আর আমার খুবই প্রিয় গান এটি। এই গানটি করেছিলেন আমাদের রুমানা ইসলাম। হ্যাঁ, এবং আপনি পরে যেটা বললেন আরেকটি গান মন মাঝি তোর বৈঠা নেড়ে, ওইটি হচ্ছে যে আমি যখন দিন যায় কথা থেকে করি, দিন যায় কথা থাকে চলচ্চিত্রের গান, সেটি মন মাঝি তোর বৈঠা নেড়ে এবং মায়ের মতো আপন কেহ নাই। দুইটা গানই আমি একটা মন মাঝি তোর বৈঠা নেড়ে সেটা আমি এককভাবে নৌকা চালিয়ে গানটি করি, আর আমি এবং আইরিন পারভিন লোপা এই দুইজন মিলে মায়ের মতো আপন কেহ নাই, ওটাও নৌকাতেই হয় আর কি। তো এই দুইটা গানই, তিনটা গানই খুবই জনপ্রিয় হয়েছিল। এখনো আমার তো মনে হয় অনেকের হৃদয়ে এটা আছে। আপনার যে চলচ্চিত্রের তালিকা, 14টা চলচ্চিত্রে আপনি অভিনয় করেছেন, কালজয়ী চলচ্চিত্র প্রত্যেকটা, সেই তালিকাটা আমরা দর্শককে দেব একটু পরে। তবে আরেকটা গানের কথা বলবো, সেখানে আপনি ঠোঁট মেলাননি, কিন্তু আপনাকে খুব রাগান্বিত ভঙ্গিতে দেখা গেছে পুরস্কার চলচ্চিত্রে হার জিত চিরদিন থাকবে। এখনো ছোটদের কোনো অনুষ্ঠান হলে সেখানে এই গানের সঙ্গে নাচা হয়, শিশুরা নাচে। এই যে হার জিত চিরদিন থাকবে, আপনাকে সেখানে এত ভয়ঙ্করভাবে দেখা গেছে আপনি কিছু একটা করে ফেলবেন, কিন্তু ঠোঁট মিলিয়েছিলেন মাস্টার সুমন ঠোঁট মিলিয়েছিলেন, আর আপনি ছিলেন হ্যাঁ। এটা বলতে হয় তাহলে একটু বলি, সেটা হচ্ছে যে ওই পুরস্কার চলচ্চিত্রে মানে ওই আমার যে ক্যারেক্টারটা ছিল বাদশা,
তো সে খুব মানে সবসময় স্পোর্টসে সে প্রথম হয় এবং দেখা গেল যে আমি হয়তো অভিনয়ে গিয়ে ভালো করলো, এটা বুলবুল ভাই একটা সময় বলে, মানে আমাদের শিক্ষক থাকে বুলবুল আহমেদ, হ্যাঁ বুলবুল আহমেদ। এবং জয়শ্রী কবির শিক্ষিকা, হ্যাঁ কিছুদিন আগে মারা গেলেন তিনি। হ্যাঁ তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। তো ওইখানে একটা মানে দৌড় প্রতিযোগিতা হয়, ওখানে দেখা গেল সুমন ওখানে উইন করে যায়। তখন আমার মন খারাপ যে আমি সবসময়, তো তখন আমার রাগ ভাঙানোর জন্য এই হার জিত চিরদিন থাকবে এই শুরু করে। এবং এই গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার আর সুর করেছেন আমাদের শ্রদ্ধেয় সত্য শাহ, লিখেছেন শ্রদ্ধেয় না গাজী মাজহারুল, আর হ্যাঁ গানটি গেয়েছেন আবিদা সুলতানা। কিন্তু বিষয় হচ্ছে আপনার রাগ ভাঙানোর জন্য এই গান হলে আপনার রাগ কিন্তু ভাঙেনি, আপনি শেষ পর্যন্ত জ্বালিয়েছেন। একদম কিন্তু একদম যখন ওর পাটা ভেঙে গেল, ওর পরে আমার ফিলিংসটা চেঞ্জ হয়ে গেল, আমার অনুভূতিটা চেঞ্জ হয়ে গেল যে আমি আমার কারণেই তোর পাটা ও হারালো এই পুরস্কার। আর পুরস্কার চলচ্চিত্র আপনার জীবনের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে একটি, কারণ আপনি পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এটার জন্য, এবং পার্শ্ব অভিনেতা হিসেবে। বাকি দুটো যে এটা ওটা শিশু শিল্পী হিসেবে। শাকিল ভাই, আরেকটা বিষয় আমরা জানি, বাংলাদেশে তো দেবদাস চলচ্চিত্র কয়েকবার হয়েছে। হ্যাঁ, তো প্রথম যে দেবদাস হয়েছে সেই দেবদাসের ছোট দেবদাস আপনি। আমি মানে আমাদের বুলবুল আহমেদ ভাই যেটা দেবদাস ছিলেন, তার ছোটবেলাটা আপনি ছোটবেলা আমি করেছিলাম। হ্যাঁ, সেই চলচ্চিত্রের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন? সেটা ছিল আমাদের চাষি ভাই, চাষি নজরুল ইসলাম পরিচালক, তিনি কাস্ট করেছিলেন আমাকে এবং লোপা আইরিন পারভিন ও পার্বতীর ক্যারেক্টারটা করেছিল, মানে করবরিয়া পারভিন ছোটবেলাটা। আর আমার যে বড় ভাই সোহেল রহমান ও দ্বিজ দাসের ভূমিকা অভিনয় করেছিল এই ইয়াতে দেবদাসে। এটা একটা বিশাল বিষয়, এত চমৎকার একটি মানে চলচ্চিত্র আমাদের বাংলাদেশে দেবদাস, বিস্ময়কর ব্যাপার। আমার জন্য তো অনেক দামি, আমার জন্য অনেক ভালো। এবং সম্ভবত আমি বলতে চাই আর একটি কথা, যে আমি অধিকাংশ চলচ্চিত্রে কিন্তু মারা যাই, তো সুতরাং সেই কারণে আমার আম্মু খুব একটা মানে তার প্রবলেম হতো যে ছবি আমার দেখাটা নিতে পারতেন না একদম। কিন্তু এই একটি চলচ্চিত্র যেটা দেবদাস, এইটা সাংঘাতিক পছন্দ ছিল তার, কারণ এর মধ্যে আমি প্রথমত মারা যাচ্ছি না, পরে আপনি বুলবুল ভাই মারা যাবে শেষে, আপনি শুরুটা করে দেন, মারা যায় যে মারা যাক, পরে মারা যাক। আমার যে শিশুর এটা আমার আম্মু ভীষণ পছন্দ করতো, এবং এই দেবদাস আমার আম্মুর পছন্দের ছবি ছিল, এটা আমার খুব ভালো লাগে মনে করলে। খুব যাক, এখন আরেকটা বিষয় হচ্ছে, জি আপনার যে বড় ভাই সোহেল রহমান, জি তিনি এবং আপনি 3টা চলচ্চিত্রে অভিনয় করেছেন। তো আপনি 14টা চলচ্চিত্র করেছেন, এর মধ্যে 3টা তার সঙ্গে। হ্যাঁ, এই অনুভূতিটা কেমন ছিল বা অভিজ্ঞতাটা কেমন ছিল যে দুই ভাই একই চলচ্চিত্রে অভিনয় করছেন? এটা খুব ভালো, খুবই ভালো। আরেকটা প্রসঙ্গ সামনে আনবো, আপনার গান গাওয়ার প্রসঙ্গটা। জি, চলচ্চিত্রের প্রসঙ্গে তো অবশ্যই আবার যাবো, তবু গান গাওয়ার প্রসঙ্গটা একটু আনি। সেখানেও 3-এর একটা ব্যাপার আছে। মানে 3-এর ব্যাপার কেন বলছি, যে আপনি 3বার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, জি, ভাইয়ের সঙ্গে 3টা চলচ্চিত্র অভিনয় করেছেন, আর আরেকটা হচ্ছে 3টা অ্যালবাম বের হয়েছে আপনার গানের। জি, এই যে 3-এর বিষয়টা, 3টা অ্যালবাম বের হওয়া চারটেখানি কথা না, একেবারে শখে হলে একটা হতে পারে না, কারণ আমি তো ছোটবেলায় গান শিখতাম। শিক্ষক ছিলেন মনুতোষ দেব, পরিতোষ চ্যাটার্জি, তারপরে গোলাম আম্বিয়া, হ্যাঁ ওনাদের কাছে শিখেছি, আব্দুর রউফ স্যার। এইভাবেই আমরা মানে শিশু থেকে আমি গানের দিকটাতে অনেক ছিল। তারপরে এই অ্যালবাম আপনি যেটা বললেন, অ্যালবামটা আসলো। আমি প্রথম অ্যালবামটা ছিল ওই গানের জগতে শাকিল, ওটা সোনালী প্রোডাক্টস থেকেই করা হয়েছিল। তারপর একটা আমরা সেকেন্ডটা আরেকটা ইয়ে থেকে করা হলো, সেটা হলো তুমি আমার ভালোবাসা, ওটা আমার একক অ্যালবাম, ওই আগেরটা একক অ্যালবাম। আর শেষের দিকে নতুন করে ওইটা হলো আমরা মিক্সড অ্যালবাম ছিল, আমরা বন্ধুরা মিলে করলাম আর কি। আমরা তো আপনার কথাই শুনছি, আরও শুনবো, তবে তার আগে ভিন্ন একটা প্রসঙ্গ। আমাদের যারা পৃষ্ঠপোষক আলোকর প্রকাশনা, তাদের একটা কার্যক্রম আছে,
আচ্ছা। কার্যক্রমটা হচ্ছে, আপনি তো ঢাকার মানুষ, হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত হন না, যেহেতু রাজধানীতে থাকেন। চেষ্টা করি ঢাকার act হওয়ার। ঢাকার বাইরে যারা, তারা কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হয়, বিশেষ করে শিশুরা। তো তারা সময় মতো বই হাতে পায় না, বা বই মেলায় আসার হয়তো সেভাবে সুযোগ পায় না। কিন্তু এই যে আলোঘর প্রকাশনা, তারা ঢাকার বাইরের স্কুলগুলোতে নিয়মিত বই মেলা করেন, শিশুদের হাতে বই তুলে দেওয়ার একটা উদ্যোগ তারা নিয়ে থাকেন সারা বছর ধরে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি যে এটা একটা অসাধারণ ব্যাপার, যে শিশুদের মাঝে এই আলোঘর প্রকাশনী, ওনাদের যে কার্যক্রম, ওদের হাতে এই নতুন নতুন বইগুলো পৌঁছে যাচ্ছে এবং চমৎকার গল্পগুলো অসাধারণ। আমরা আপনার শেষ চলচ্চিত্র নিয়ে যদি কথা বলি, এখনো অনেক রাত, 1997 সালে মুক্তি পেয়েছিল, সত্যি তাই, খান আতাউর রহমানের। খানাদা চাদর। এই চলচ্চিত্র যখন হয় তখন আপনি বড় শাকিলকে কিভাবে নিয়ে আসা হলো? হ্যাঁ, এটা হলো কি যে শ্রদ্ধেয় খান আতাউর রহমান চাচা আমাকে ভীষণ ভালোবাসতেন। আগুন কিনে যেমন ভালোবাসে, আমি ওরকমই মনে করি। আমি কারণ তিনি চলে যাওয়ার লাস্ট 5 মানে শেষের 5টি বছর আমি প্রত্যেক দিনই তার অফিসে যেতাম, এবং এই চলচ্চিত্র কি মানে তার মাধ্যমে এত ভালোবাসা, এবং তিনি চলে গেছেন পরে আমি মনে করি যে আমার যে চলচ্চিত্রে যে আমি আরও অনেক কিছু পেতাম তাদের কাছ থেকে পাওয়া তো অনেক বিশাল, সেই পাওয়ার থেকে বঞ্চিত হয়ে গেলাম একদম। অনেক কিছু হয়ে যেত হয়তো, এবং একটা গল্প লেখাও হয়ে গেছিল, যে একটি চাচা শেষের দিকে একটি গল্প, মানে এখনো একটা রাতের পরে আর কি। তো এখনো একটা রাতটার সময় আমাকে বলা হলো যে অনেকদিন পরে, ওখানে সোহেল ভাই ছিল, একটা সিকোয়েন্সে ছিল, যাই হোক, আর আগুন ছিল, আমার আরও অনেক বন্ধুরা ছিল, তারেক ছিল, লুবনুর ছিল। তো এইখানে এটা আমি আমার জীবনে 2টি মুক্তিযুদ্ধ চলচ্চিত্র অভিনয় করার সৌভাগ্য হয়েছে আমার। একটু হচ্ছে কলমিলতা, ওটা শিশুতে, আর যে বড় হয়ে আপনি যেটা বললেন, এটা এখন অনেক রাত। তো এখানে আমরা এই চলচ্চিত্রটিতে শ্রদ্ধেয় খান আতাউর চাচার এই যে দেশের বাড়ি, যে সিংগাইর, যেটা মানিকগঞ্জ, ওইখানে গিয়ে তার বাড়িতে কিন্তু আমরা এই চলচ্চিত্রটি মানে শুটিং করেছিলাম। এবং এই চলচ্চিত্রে আরও যারা ছিলেন, আমাদের শ্রদ্ধেয় সিবি জামান ভাই, শ্রদ্ধেয় আবু তাহের ভাই, তারপরে আমাদের রুমি ভাই, শ্রদ্ধেয় রুমি ভাই, তারা অ্যাসিস্ট করতেন আর কি। তো আমার এখানে যখন আমরা যাই, যে সারা রাত ধরে স্ক্রিপ্টের কাজ চলছে, সকালে আমরা শুটিংয়ে যাব, সেখানে আমাদের নায়ক নায়িকা বা ফারুক ভাই, ববিতা আপা, তারা আছেন, সুচরিতা আপা, আলিরাজ ভাই। তো এই যে তারা মানে চমৎকার লাগতো অনেক দিন পরে গিয়ে। একটা তো আমরা শিশু শিল্পী হিসাবে যখন কাজ করি সেটা তো ছিলই, কিন্তু ওইখানে গিয়ে থাকতে হয়েছে আমাদের, এবং তার সারা রাত ভরে স্ক্রিপ্ট কী করবে আমরা পরের দিন। তো অসম্ভব চমৎকার লাগতো ওই আপনার এই এখন অনেক রাতের। আচ্ছা শাকিল ভাই, আরেকটা চলচ্চিত্র বেশ আলোচিত, সেখানে আপনার ছোট একটা গানও ছিল, এতিম। আমার মা নেই বাপ নেই এতিম। হ্যাঁ হ্যাঁ, আমার মা নেই বাপ নেই এতিম আমি এই দুনিয়ায়। হ্যাঁ, ওটার প্রডিউসার ডিরেক্টর ছিলেন আমাদের শেখ নজরুল ইসলাম ভাই। হ্যাঁ হ্যাঁ। তো সেই চলচ্চিত্রের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছিলেন? এইটা আপনার হয় কি, যখন আমরা শিশু শিল্পী হিসাবে যখন 1-2টা চলচ্চিত্রতে ভালো, তখন একটা খোঁজ করা হয় যে এই চলচ্চিত্রে আমরা এঁকে নেব, এই চলচ্চিত্রে আমরা এঁকে নেব, কারণ জায়গাটা তো আসলে ছোট, সবাইকে যে আমি তো এই একটা নির্মাণ করতেছি শিশুর উপরে। কারণ আগে তো আপনার আমাদেরকে নিয়ে ভাবা হতো, শিশুদেরকে নিয়ে ভাবা হতো, এবং তাদেরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হতো, সেই কারণে ওই খোঁজটা ছিল। তখন ওইভাবেই হয়তো আমাদের শেখ নজরুল ভাই তিনি এতিম নির্মাণ করবেন। এটাও কিন্তু মেজদিদি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি অবলম্বনে কিন্তু এতিম। তখন তো আপনি তারকা, আপনাকে তো খুঁজে পাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো ওই কারণে, এবং এই এতিমের মধ্যে আপনার ওই কারণেই আমাকে করা হয়, কাস্ট করা হয়। এবং এই চলচ্চিত্রটির যে প্রযোজক ছিলেন আমাদের ফরিদ আঙ্কেল, তিনি যখন এটা চলচ্চিত্র নির্মাণ করেন, এবং এক সময় এই এতিম সম্বন্ধে কথাটা বলি তাহলে। তো এক সময় বলা হলো যে ভাই, মানে আমি তো অধিকাংশ ছবিতে মারা যাই, শেষের দিকে মৃত্যুবরণ করে। তো ওরা অনেক প্ল্যানিং করলো যে ভাই
একজন বললো যে না রে ভাই এই ছেলেরা কিন্তু মারেন না, তাহলে আপনার ছবি ফ্লপ করবো। অনেকবার মেরেছেন। অনেক মেরেছেন, এই আর এতিমের মধ্যে মেরেন না, কারণ সারাটা ছবিতে সে কষ্ট করছে, শেষের দিকে ভাই অন্তত একটু হাসান, একটু হাসি দেখানো হবে, তাহলে আপনার ভালো হবে। সেটাই ঘটলো। অসম্ভব ব্যবসা সবল ছবি এটি, এতিম। এবং আমার মা নেই বাপ নেই এটার কণ্ঠ দিয়েছিলেন আমাদের রুনা আপা, রুনা লায়লা আপা, তিনি এটা কণ্ঠ দিয়েছিলেন। মানে অসম্ভব সুন্দর। আর ওটার মিউজিক ডিরেক্টর ছিলেন আমাদের আলাউদ্দিন আলী ভাই। আচ্ছা শাকিল ভাই, আপনার 14টা চলচ্চিত্রের মধ্যে প্রায় সবগুলো নাম আমরা পরিচিত, আমাদের কাছে পরিচিত, কিন্তু কিছু নাম বিশেষ করে যেমন লাগাম ততটা পরিচিত না নামটা। লাগাম কিন্তু আবার অনেক বিশাল ব্যাপার আছে লাগাম বলতে গেলে। লাগামটা হলো কিন্তু আমাদের যে বাংলাদেশের যে বিশাল একজন চলচ্চিত্র পুরোধা বলবেন তাকে, আবু নূর এহতেশাম। আচ্ছা আচ্ছা, তিনি কিন্তু এটার মধ্যে যুক্ত ছিলেন, কারণ তার আঙ্কেলের ছেলে মুস্তাক ভাই উনি এটা নির্মাণ করেছিলেন, কিন্তু তার তত্ত্বাবধানে তার বাড়িতে যেতে হয়েছে, সেখানে আমরা শুটিং করেছি। তো ওই মনে হচ্ছে যে না, কিন্তু কাজ কিন্তু হয়েছে অনেক বিশাল বিশাল। লাগাম, তারপর নাগিন। নাগিনটা এটা শেখ নজরুল ভাইয়ের, লাগাম, নাগিন। আর এই মহারাজা যেটা, এটা বলতে হয়, এটা এই এখন শুনলেন হয়তো আপনি, মহারাজাটা বলছিল আমাদের বিজু ভাই, ইকরাম জলিল বিজু ভাই, তিনি এটা পরিচালক ছিলেন। এটাও একটা অসম্ভব সুন্দর ছবি। তবে আমরা আপনাকে মনে রেখেছি সেই 70 দশকের শেষ দিকের যে মাস্টার শাকিল, 80 দশকের শুরুর দিকে কিংবা 80 দশকের পুরোটা জুড়ে আপনি শাসন করেছেন, বিশেষ করে শিশু চরিত্রগুলো, তারপর তো বড় হয়েও করলেন। জি, তো সেই সময়টা আমরা মনে রাখবো। আমাদের চলচ্চিত্রের সোনালী সময় আপনি ছিলেন, আপনি আমাদের মনেও থাকবেন আজীবন। আপনার জন্য শুভকামনা। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই দর্শকরা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিব আমাদের অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফেজ।